তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ক্লাস 9-10 এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব ফিজিক্সের। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 গতি। তো চ্যাপ্টারটা শুরু করার আগে তোমরা হচ্ছে একটা সিনারিও কল্পনা করার চেষ্টা করো। যে ধরো তোমার কাছে একটা গাড়ি আছে বা তোমার সামনে বলা হলো যে একটা গাড়ি আছে, এমন একটা গাড়ি আছে যেটা হচ্ছে গতিশীল। কিন্তু সেটা এমন একটা জায়গায় আছে যে তার চারপাশে কোনো বস্তু নেই। এই জিনিসটা যে আদৌ গতিশীল বা তার অবস্থা পরিবর্তন হচ্ছে কিনা। যেমন এই ব্ল্যাকবোর্ডের কথা চিন্তা করি, ব্ল্যাকবোর্ডের চারপাশে কোনো কিছুই নাই। কিন্তু আমি বলে দিলাম যে গাড়িটা গতিশীল। তো চারপাশে যদি কোনো বস্তু না থাকে, তাহলে আমি কি কোনোভাবে ওই বস্তুর বা এই গাড়িটার অবস্থার পরিবর্তন বুঝতে পারবো? সে আদৌ গতিশীল কিনা সেটা আমি বুঝতে পারবো? এটা কিন্তু আমি পারবো না। এখন আমি কখন বুঝতে পারবো এই জিনিসটা আদৌ গতিশীল কিনা বা তার অবস্থানের আদৌ কোনো পরিবর্তন হচ্ছে কিনা? আমি এটা তখনই বুঝতে পারবো যখন তার চারপাশে অন্য কোনো বস্তু থাকে। আমরা হচ্ছে সবসময় কি করি, কোনো বস্তু আদৌ গতিশীল কিনা বা সেটা হচ্ছে তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেটা আমরা তার চারপাশে পরিবেশের সাপেক্ষে বিবেচনা করি। মানে অপর কোনো একটা কিছুকে আমরা স্থির ধরে নিই এবং আমরা তখন বিবেচনা করি ওই বস্তুটা, মানে যেটা গতিশীল আছে, সেটা ওই স্থির বস্তুর সাপেক্ষে তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি ওই স্থির বস্তুটার সাপেক্ষে তার কোনো অবস্থানে পরিবর্তন হয়, তখনই আমরা বলি যে ওই বস্তুটা আসলে গতিশীল। যেমন এই পুরা খালি জায়গায় ধরো যদি আমি একটা গাছ দিয়ে দিই, এবং গাছ জিনিসটা স্থির, সেটা নিজের অবস্থানে স্থির, সেটা চলতে পারে না, গাছের তো আর পা নাই। এখন এখন যদি আমি বলি যে এই গাড়িটা আদৌ গতিশীল কিনা, তখন কিন্তু তুমি ইজিলি বলে দিতে পারবে গাড়িটা গতিশীল। কেন? কারণ হচ্ছে তুমি ওই গাড়িটার আশেপাশে একটা স্থির বস্তু দেখতে পারছো এবং ওই স্থির বস্তুর সাথে তুলনা করে তুমি বলতেছো তার অবস্থানে পরিবর্তন হচ্ছে কিনা। তার মানে আমরা হচ্ছে এই প্রকৃতিতে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন বোঝার জন্য বা তার সে আদৌ গতিশীল কিনা, তার আদৌ কোনো সে দূরত্ব অতিক্রম করার তার কোনো ক্ষমতা আছে কিনা বা সে আদৌ কোনো দূরত্ব অতিক্রম করছে কিনা বা তার আদি অবস্থান থেকে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, সেই জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে একটা স্থির বস্তুর সাথে তার তুলনা করি। যে স্থির বস্তুর সাথে হচ্ছে তুলনা করে আমি কোনো একটা গতিশীল বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন কল্পনা করছি বা বিবেচনা করছি বা হিসাব করছি, সেই দৃঢ় বস্তুটা বা সেই স্থির বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে বা যে স্থির বস্তুর সাপেক্ষে, দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তু বা অপর কোনো বস্তুর গতির, বা আচ্ছা গতি না বলে একটা কমন ওয়ার্ড বলি, অপর একটা কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন বোঝা যায় বা হচ্ছে হিসাব করা যায়, বোঝা যায়, সেই দৃঢ় বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। দৃঢ় বস্তুকে বলে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন প্রসঙ্গ কাঠামো থাকলে হচ্ছে আমি ইজিলি বলতে পারি সেই জিনিসটা আদৌ গতিশীল কিনা। এখন প্রসঙ্গ কাঠামোর উপর এমন কোন একটা বিন্দু আছে যে বিন্দুর সাপেক্ষে যদি আমি কোনো বস্তুর অবস্থাটা নির্ণয় করি বা অবস্থানটা নির্ণয় করি বা সে কতটুকু দূরত্বে আছে অবস্থান নির্ণয় করি, তাহলে আমি বলতে পারবো যে সে ওই বস্তুটা থেকে কত দূরে আছে বা পরবর্তীতে আমি এটাও বলতে পারবো যে সে আদৌ ওই অবস্থান থেকে তার দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো প্রসঙ্গ কাঠামোর উপর অবস্থিত যে স্থির বিন্দুর সাপেক্ষে আমি কোনো বস্তুর অবস্থান বা গতির পরিবর্তন কল্পনা করি বা বিবেচনা করি বা বুঝতে পারি, সেই বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু। তার মানে প্রসঙ্গ কাঠামো আর বিন্দুটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটা বুঝতে পারি, এবং এটা তো ছিল প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোরই উপর অবস্থিত কোনো একটা স্থির বস্তু, যার সাপেক্ষে বা যে স্থির বিন্দুর সাপেক্ষে আমি হচ্ছে ওই বস্তুর অবস্থান বা হচ্ছে গতি পরিবর্তনটা হিসাব করতে পারি, সেই বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তুর আমি হচ্ছে অবস্থানের পরিবর্তনটা বুঝতে পারি, আর প্রসঙ্গ কাঠামোর উপর কোনো বিন্দুর সাপেক্ষে আমি তার অবস্থানের পরিবর্তনটা হিসাব করতে পারি, কল্পনা করতে পারি। যেমন কাজের সুবিধার জন্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকার দূরত্বগুলা ওই এলাকায় অবস্থিত কোনো একটা স্থির বিন্দু সাপেক্ষে হচ্ছে নির্ণয় করা হয়, যেটাকে আমরা মাঝে মধ্যে জিরো পয়েন্ট বলে থাকি।
কোন এলাকায় 0 পয়েন্ট, যার সাপেক্ষে হচ্ছে ওই এলাকার অন্যান্য জেলা, উপজেলা এগুলা দূরত্বগুলা কতটুকু দূরে অবস্থিত, কয় কিলোমিটার দূরে অবস্থিত এই হিসাব নিকাশ করা হয়। বা হচ্ছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব কতটুকু। এটা যে স্টেশন থেকে যাত্রা শুরু করছে সেই স্টেশনটাকে স্থির বিন্দু ধরে সেখান থেকে হচ্ছে অন্যান্য স্টেশনের দূরত্বগুলা নির্ণয় করে। তো এই যে যার সাপেক্ষে বা যে স্টেশনটাকে হচ্ছে স্থির ধরে নিয়েছে বা যার সাপেক্ষে তুলনা করাটা শুরু হয়েছে বা দূরত্ব হিসাব করা শুরু হয়েছে সেই স্টেশনটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। সেই জিনিসটা স্থির এবং আহ, যে দৃঢ় বস্তুটার সাপেক্ষে হচ্ছে হিসাব নিকাশটা করা হয় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। মানে সহজ কথা হচ্ছে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন আমি বুঝতে পারছি। তো ওই দৃঢ় বস্তুটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে ওই কাঠামোর উপরেই কোন একটা স্থির বিন্দু যার সাপেক্ষে আমি এই পরিবর্তনগুলা হিসাব করছি। আচ্ছা, তো এখন আসো আমরা এই চ্যাপ্টারের মূল যে বিষয় সেটা হচ্ছে গতি নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে গতি এবং স্থিতি। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে গতি জিনিসটা একটু ব্যাখ্যা করি। এখন কোন বস্তুর গতি থাকা না থাকার উপর ভিত্তি করে তার এই গতির অবস্থাটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতিশীল অবস্থা বা যেটাকে আমরা গতি বলি, আর হচ্ছে যদি গতি না থাকে সেটাকে আমরা বলি স্থিতি। গতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মানে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আর কি, মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, একটু মুছে দাঁড়াও, সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুটা হচ্ছে গতিশীল। বস্তুটি গতিশীল এবং বস্তুর এই অবস্থাটাকে বলে গতি, এবং বস্তুর অবস্থাকে বলে গতি। তার মানে না একটা বল আছে, এখান থেকে হচ্ছে বলটা যদি ধরো 2 সেকেন্ড পর তার অবস্থাটা পরিবর্তন করে এখানে আসছে, তার মানে অবশ্যই তার অবস্থার পরিবর্তন হয়েছে বা অবস্থানের পরিবর্তন হয়েছে, তখন এই বস্তুটাকে বলা হয় গতিশীল। তখন এটাকে বলা হয় গতিশীল বস্তু। গতিশীল বস্তু তার অবস্থানের পরিবর্তন হয়েছে এই জন্য এই বস্তুটা হচ্ছে গতিশীল এবং তার এই অবস্থাটাকে বলা হয় গতি। মানে যে অবস্থার কারণে তার সেই অবস্থানের পরিবর্তনটা হয়েছে সেটাকে বলা হয় গতি। আর যদি এরকম কিছু না ঘটে তখন তখন সেই জিনিসটাকে বলা হয় স্থিতি। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তবে বস্তুর সেই অবস্থাকে বলে স্থিতি। তবে বস্তুর সেই অবস্থাকে বলে স্থিতি। তার অবস্থাটা হচ্ছে স্থিতি আর কি। যেমন ওই যে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, একটা মরা গাছ আছে, এই মরা গাছের সামনে একটা কার্টুনের মতো দেখতে গাড়ি আছে, মানে গাড়িটা কি আমি নিজেও বলতে পারি না, আঁকছি কোনো মতে আর কি। তো এই গাড়িটা ধরো হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো ধরো এটা হচ্ছে মূলবিন্দু, তার শিকড়টা বা হচ্ছে তার মূলটা হচ্ছে তার মূলবিন্দু। এখন এর সাপেক্ষে তার সময়ের গণনা শুরুতে দূরত্ব ছিল এস। মানে যখন আমি হিসাব নিকাশ শুরু করছি বা দেখা শুরু করছি বা পর্যবেক্ষণ করা শুরু করছি তখন ওই গাছের গোড়া থেকে ওই গাছ মানে গাড়িটার হচ্ছে দূরত্ব হচ্ছে এস। এখন সময় আমি ধরো একটা স্টপ ওয়াচ চালু করলাম, সময় যাচ্ছে সময় যাচ্ছে সময় যাচ্ছে, তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে ওই বাসটা স্থির এবং তার এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। আর যদি তার অবস্থানে পরিবর্তন হতো সময়ের সাথে সাথে তাহলে তার অবস্থাটাকে বলতাম আমরা গতি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে স্থিতি এবং গতির সবথেকে হচ্ছে বেসিক কথাবার্তা, মানে সংজ্ঞাগুলা।
এই সংখ্যাগুলো হচ্ছে সৃজনশীলে ক নাম্বারের জন্য প্রায় সময় কাজে লাগে। তো এগুলো একটু মনে রাখার ট্রাই করবে। এখন আসো আমরা হচ্ছে গতির কিছু প্রকারভেদ দেখি। বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার গতি। গতির দিক অনুসারে বা হচ্ছে গতিশীল একটা বস্তু প্রত্যেকটা কণার গতির দিক অনুসারে বা বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে গতিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে আমরা সবথেকে ইজি যে বা সবথেকে সহজ যে গতি প্রকৃতি সেটা হচ্ছে চলন গতি, যেটা আমরা অহরহ দেখি দেখি আর কি। চলন গতি। চলন গতি সরি, এটাকে চলন গতি না বলে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। সরল রৈখিক গতির সংজ্ঞাটাও সব থেকে সহজ। কোনো বস্তু যদি সরল রেখায় চলে তাহলে তার গতি হচ্ছে সরল রৈখিক গতি। কোনো বস্তু সরল রেখায় চললে তার গতি হলো সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। তার মানে বস্তুটা অনেক সোজা। সোজা মানুষের মতো সরল, মানুষের মতো সরল। সরল রেখায় চলবে। তার মানে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করবে এবং সবসময় হচ্ছে একই দিকে এবং একটা নির্দিষ্ট লাইন বরাবর চলবে। কোন একটা ধরো একটা বল এখানে আছে, বলকে যদি আমি পিছন থেকে বাড়ি দিই বা লাথি দিই, তাহলে বলটা হচ্ছে সামনের দিকে গতিশীল হবে। এবং যদি সে হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে, সে আর ১ ডিগ্রির জন্য যাতে তার দিকের পরিবর্তন না হয়, যদি দিকের পরিবর্তন না হয়, তাহলে ওই বলের গতিটাকে বলবো আমরা সরলরৈখিক গতি। সোজা হেঁটে যাওয়া সরলরৈখিক গতির উদাহরণ, বলকে লাথি দিলে বল যদি সোজা যায় সেটাও সরলরৈখিক গতির উদাহরণ। মানে সবথেকে সহজ গতির উদাহরণ হচ্ছে সরলরৈখিক গতি। আচ্ছা, পরে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, সার্কুলার মোশন, ঘূর্ণন গতি। এখন কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বা একটা সম দূরত্ব থেকে যদি ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ওই বিন্দু থেকে হতে সম দূরত্বে সম দূরত্বে থেকে কোনো বস্তু গতিশীল হলে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। হলে তা ঘূর্ণন গতি। যেমন হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা হচ্ছে মাঝখানে যে পয়েন্ট আছে, যে পয়েন্টে হচ্ছে সেকেন্ড, ঘন্টা বা মিনিটের কাঁটাগুলো যোগ থাকে একসাথে। ওই বিন্দু থেকে ধরো ঘন্টার কাঁটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। ধরো দৈর্ঘ্যটাকে আমি L ধরলাম। তো ওই L দৈর্ঘ্যই বজায় রাখবে সবসময় ঘন্টার কাঁটাটা এবং ওই L দৈর্ঘ্য নিয়ে হচ্ছে সে একটা L দৈর্ঘ্যের বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে সবসময়। এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। বা হচ্ছে একটা পাথর খণ্ডকে যদি হচ্ছে সুতার সাথে পেঁচিয়ে ঘুরাতে থাকো একটা নির্দিষ্ট সুতার একটা নির্দিষ্ট বিন্দুকে ধরে যদি ঘুরাতে থাকো, তাহলে দেখবে হচ্ছে সুতার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের বৃত্তাকার পথ তৈরি হবে এবং ওই পথে হচ্ছে ওই পাথর টুকরাতে ঘুরতে থাকবে। ওই গতিটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। তাছাড়া হচ্ছে পৃথিবীর চারদিকে চাঁদের গতিও একটা ঘূর্ণন গতির উদাহরণ। চাঁদ একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে। এটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ। পরে আসো চলন গতি। চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, চলন গতি হচ্ছে যদি কোনো বস্তু এমনভাবে চলে, এমনভাবে চলে যে ওই বস্তুর প্রতিটা কণা, মানে ওই বস্তু যত ধরনের কণা দ্বারা তৈরি বা যে সকল উপাদান দ্বারা তৈরি, প্রতিটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে করে তবে তার গতিকে বলে চলন গতি।
গতিকে বলে চলন গতি। চলন গতি। হয়তোবা অন্যান্য গতির তুলনায় বা গতির সংখ্যাগুলোর তুলনায় এই সংখ্যাটা একটু কঠিন লাগতে পারে। কিন্তু জিনিসটা কিন্তু খুবই ইজি। যেমন ধরো আমি একটা কাঠের খণ্ড নিলাম, একটা আয়তাকার খণ্ড নিলাম। এখন কাঠের মধ্যে তো হচ্ছে অনেক উপাদান থাকে। ধরো আমি ছোট, ছোট কণা নিলাম। ওই উপাদানগুলোর ছোট, ছোট কিছু কণা নিলাম। randomly কিছু কণা নিলাম কাঠের উপর। এখন ধরো কাঠটা হচ্ছে একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে গতিশীল ছিল বা একটা যেকোনো একটা বস্তু ধরে নাও সেটা সামনের দিকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল ছিল। এবং এই বস্তুটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে এবং একটা নির্দিষ্ট সময় পর সে ধরো এতটুকু দূরত্ব অতিক্রম করলো। এটাকে একদম হুবহু কপি করি। ধরো এটা এখানে আসলো। এখন বলো এই কাঠটা যেই বেগে গতিশীল ছিল, কাঠের ভিতরে বা কাঠ যে উপাদান দ্বারা তৈরি, উপাদানের প্রত্যেকটা কণাও কি একই বেগে সামনে গতিশীল হবে না? এই কণাটাও যে বেগে একই বেগে গতিশীল, এই কণাটাও একই বেগে গতিশীল, এটাও একই বেগে গতিশীল, এটাও একই বেগে গতিশীল, এটাও একই বেগে গতিশীল, এটাও একই বেগে গতিশীল। মানে প্রত্যেকটা কণা এই কাঠের গঠনকারী প্রত্যেকটা উপাদান একই বেগে সামনের দিকে গতিশীল হবে। তার মানে এই পুরা কাঠের খণ্ডটা যে দূরত্বটা অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময় পর, কাঠের প্রত্যেকটা কণা কি একই দূরত্ব অতিক্রম করছে না? অবশ্যই একই দূরত্ব অতিক্রম করছে, যেহেতু হচ্ছে ওই কণাগুলো কাঠের মধ্যেই ছিল। তো কাঠটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে, কাঠের প্রত্যেকটা কণা ঠিক একই দূরত্ব অতিক্রম করবে। এবং কাঠটা যেই দিকে গতিশীল ছিল বা যেই রেখা বরাবর গতিশীল ছিল, প্রত্যেকটা কণা কিন্তু একই দিকে গতিশীল ছিল। তো এই ধরনের গতিকে বলা হয় বা এই প্রকৃতির গতিকে বলা হয় চলন গতি। চলন গতিটা কি? যে হচ্ছে যদি কোনো বস্তু এমনভাবে চলে যে ওই বস্তুর প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তার গতিকে বলা হয় চলন গতি। এখানে একটু কারেকশন করি। আ এখানে একটা ওয়ার্ড যোগ করি। একই দিকে একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কারণ চলন গতির বৈশিষ্ট্য হচ্ছে যতগুলা কণা আছে ওই বস্তুর উপর প্রত্যেকটা কণা একই দিকে গতিশীল হতে হবে এবং একটা নির্দিষ্ট টাইম পর প্রত্যেকটা কণা একই দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ শর্তগুলো কি, কি? প্রতিটা কণা একই দিকে গতিশীল হবে, প্রতিটি কণা একই দিকে গতিশীল বা একই দিকে চলবে এবং প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব যাবে। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা বাসের ভিতরে ধরো অনেক মানুষ আছে, অনেক প্যাসেঞ্জার আছে। এখন বাসটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করলো। ধরো ১ ঘন্টা পর সে হচ্ছে কয়েক কিলোমিটার বা ধরো ধরে নাও ধরো ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে বলো বাসে থাকা প্রত্যেকটা প্যাসেঞ্জার কি একই দূরত্ব অতিক্রম করবে না? এবং বাসটা যেই দিকে গেছে প্যাসেঞ্জারের প্রত্যেকজন প্যাসেঞ্জার যত প্যাসেঞ্জারই আছে প্রত্যেক প্যাসেঞ্জারকে একই দিকে গতিশীল ছিল বাসের সাথে। এই ধরনের গতিটাকে বলা হয় চলন গতি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন পরে আসো ২ টা স্পেশাল গতি নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। প্রথমে আসি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে নিয়ে বানায় ফেলছি। নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে। একইভাবে অতিক্রম করে। তবে তার গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তার গতিকে বলে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন।
তো সংজ্ঞাটা কি? যে কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতিকে বলে পর্যায়বৃত্ত গতি। যেমন আমি সবথেকে সহজে উদাহরণ দেওয়া যায়। ঘড়ির কাঁটা নিয়ে একটা উদাহরণ দিই। ধরো একটা গাড়িটা নিই। ধরো আমি এই ৩ পয়েন্টের দিকে নজর রাখলাম যে আমি পর্যবেক্ষণ করব কাঁটাটা এই ৩ পয়েন্ট দিয়ে বা এই দাগ বরাবর কিভাবে অতিক্রম করতেছে। এখন ধরো যেকোনো একটা ধরো আমি সেকেন্ডের কাঁটাটা ধরলাম। সেকেন্ডের কাঁটা কি করবে? ধরো এখানে যে এই লাইন বরাবর আছে, এই বরাবর আছে। তো সে কি করবে? এখান থেকে যাত্রা শুরু করবে। যাবে, সামনে যাবে, ঘুরবে, ঘুরে কিছুক্ষণ পর একটা নির্দিষ্ট সময় পর এই পয়েন্টে এই বরাবর সে অতিক্রম করবে। এই লাইন বরাবর বা ৩ নাম্বার যে লাইনটা আছে এই লাইন দিয়ে এভাবে অতিক্রম করবে। উপর থেকে নিচের দিকে এবং ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ অতিক্রম করবে। তার কতটুকু সময় লাগবে এখানে? ধরো ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫ সেকেন্ড সময় লাগবে। ৩৫ সেকেন্ড সময় লাগবে। বা এটা তো ওই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে। ওইভাবে না বলে আমি একটু ইজিলি বলা ট্রাই করি। দাঁড়াও এটা একটু মুছি। ধরো এই মিনিটের কাঁটাটাই বলি। মিনিটের কাঁটাটা এই ২ নাম্বার লাইন বরাবর আছে। এখন এখান থেকে যাত্রা শুরু করব। তাহলে মিনিটের কাঁটা আবার কতক্ষণ পর এই পয়েন্টে আবার ফেরত আসবে? ৬০ মিনিট পর। পুরোপুরি ৬০ মিনিট পর আবার এই পয়েন্টে ফেরত আসবে এবং কিভাবে ফেরত আসবে? ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। এভাবে যাবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘুরে আবার এখানে ফেরত আসবে। এই যে আসলো। যেভাবে ফেরত আসলো, ঠিক ৬০ মিনিট পর ফেরত আসলো। আবার এই পয়েন্ট থেকে আবার যাত্রা শুরু করবে। যাবে। আবার ৬০ মিনিট দূরত্ব অতিক্রম করবে। করে আবার এই পয়েন্টে একইভাবে ফেরত আসবে। এই যে দেখো, প্রতি ৬০ মিনিট পর ৬০ মিনিট পর এই মিনিটের কাঁটাটা পুরা ঘড়িটা ঘুরবে। ঘুরে আবার একই পয়েন্ট দিয়ে বা একই জায়গা দিয়ে বা একই স্থান দিয়ে একইভাবে অতিক্রম করতেছে। তো এই যে ঘড়ির কাঁটার যে এই ধরনের গতিটা যে একটা বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট সময় পর একইভাবে এবং একই দিকে অতিক্রম করছে। গোলভাবে গেছে বৃত্তাকারভাবে এবং ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করছে। তো এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। ঠিক একইভাবে ধরো যে কেউ যদি দোলনায় দোলে, ধরো এটা একটা পয়েন্ট বিবেচনা করলাম। তাহলে দোলনা ধরো ১ম এ সামনের দিকে গেল, আচ্ছা গেল। পরে আবার কি পিছনে যাবে কিছুটা, যাবে। পরে আবার কি এই সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। সামনের দিকে আবার ধরো সামনে চলো। আবার ঠিক পিছনে যাবে। আচ্ছা আবার ধরো পিছনে গেল। আবার ঠিক সামনে আসলো। এই যে দেখো, একটা নির্দিষ্ট সময় পর এই যে দোলনাটা, এই দোলনাটা একটা নির্দিষ্ট পয়েন্টকে একইভাবে অতিক্রম করতেছে। এই যে দেখো, প্রত্যেকবার এই ২ টা যদি কল্পনা করি, এটা আর এটা, তাহলে প্রত্যেকবার দোলনাটা একই পয়েন্ট দিয়ে একইভাবে অতিক্রম করতেছে। তো এই ধরনের গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঠিক একইভাবে সূর্যের চারদিকে পৃথিবীর গতি। ধর এই পয়েন্টটা যদি কল্পনা করি বা সূর্যের পাশে এই একটা এলাকা কল্পনা করি, তাহলে যতবার ঘুরবে এই কক্ষপথে যতবারই ঘুরবে প্রত্যেকবারই পৃথিবী সূর্যের চারপাশে এই পয়েন্ট দিয়ে এই একই দিকে এবং একইভাবে অতিক্রম করবে। এটাও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। বা একটা পেন্ডুলামের কথা চিন্তা করো। যেহেতু দোলনাটা বুঝতে পারছো, পেন্ডুলাম কিন্তু একই নীতির উপর ভিত্তি করে কাজ করে। তো পর্যাবৃত্ত গতি আশা করি বোঝা গেছে। সহজ কথায় একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, একটা নির্দিষ্ট সময় পরপর গতিশীল থাকবে বস্তুটা। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর ওই পয়েন্ট থেকে একইভাবে এবং একই দিকে অতিক্রম করবে। ধরো এই যে এই পয়েন্টকে ১ম এ এইভাবে গেছে। এই দিক থেকে এদিকে, বাম দিক থেকে ডান দিকে আসছিল। আবার সামনে গেল, পিছনে গেল। আবার একটা নির্দিষ্ট সময় পর ওই পয়েন্টটাকে একইভাবে বস্তুটা অতিক্রম করবে। এই ধরনের গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। আচ্ছা। এরপরে পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল কেস সরল স্পন্দন গতি। কোন কালাতেই সরল স্পন্দন গতি। এটার নাম ইংলিশ ট্রান্সলেশন সিম্পল হারমোনিক মোশন। এখন সরল স্পন্দন গতির সংজ্ঞা কোন পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু, পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু যদি তার গতিপথের অর্ধেক সময় একদিকে, অর্ধেক সময় একদিকে ও বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে যায়। পথে বিপরীত
দিকে যায় তবে তার গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। অর্থাৎ যদি আমি সহজ ভাষায় বলি, এটাকে সহজ ভাষায় মনে রাখার টেকনিকটা হচ্ছে এদিক ওদিক গতি। যদি কোনো কিছু যদি এদিক ওদিক চলে, এদিক ওদিক, কিওয়ার্ডটা হচ্ছে এদিক ওদিক আগে। যেমন এই দোলনাটার কথা চিন্তা করো, কিছুক্ষণ আগে দোলনার উদাহরণটা দিছি, বলছি যে ওইটা একটা পর্যাবৃত্ত গতি। আবার এটা এক ধরনের সরল স্পন্দন গতিও। কিভাবে? ধরো দোলনার হচ্ছে এই পয়েন্টটা, দোলনার শুরু থেকে ধরো হচ্ছে এই যে এই বরাবর ছিল, এখান থেকে সে যাত্রা করলো, এই যে এইভাবে গেল, সামনে গেল। কিছুক্ষণ পর কি করবে? দোলনাটা উল্টা দিকে ব্যাক করবে, ব্যাক করলো, আবার ঠিক একইভাবে এই যাত্রা শুরু করবে, আবার ঠিক উল্টাভাবে যাবে। তো দেখো দোলনাটা তার যত পুরা গতিপথ আছে, ধরো এই যে এটা একটা গতিপথ, গতিপথের অর্ধেক সময় একদিকে গেছে, আবার বাকি অর্ধেক সময় ঠিক তার উল্টা দিকে গেছে, আবার অর্ধেক সময় একদিকে গেছে, বাকি অর্ধেক সময় ঠিক উল্টা দিকে গেছে। এই যে এই ঘটনাটা বা এই ধরনের যে গতি প্রকৃতি, সেটাকে বলা হয় সরল স্পন্দন গতি। আবার আমি যদি হচ্ছে এই পয়েন্টটাকে কল্পনা করি, তাহলে দোলনাটা ধরো শুরুর দিকে এই বরাবর গেল, আমি এই দিকটাই শুধু এখন খেয়াল রাখবো, এদিকে সামনে গেল, পরে আবার পিছনে গেল, আবার দেখো সামনে উল্টা দিক থেকে আবার একই দিকে আসলো, এই যে দেখো আবার একইভাবে অতিক্রম করলো ওই পয়েন্টটাকে। তার মানে কি? এই দোলনার গতিটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। তার মানে সকল ধরনের সরল স্পন্দন গতি হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। কিন্তু এই জিনিসটাকে উল্টাটাও সত্য। যদি আমি কি যদি বলি যে সকল ধরনের পর্যাবৃত্ত গতি এক ধরনের সরল স্পন্দন গতি, এই জিনিসটা কি সত্য হবে? এই জিনিসটা কিন্তু সত্য না। যেমন সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য হচ্ছে যে এদিক ওদিক গতি, একবার সামনে যাবে, একবার উল্টা দিকে, সামনে পিছে সামনে পিছে সামনে পিছে এভাবে যাবে। কিন্তু পর্যাবৃত্ত গতি হচ্ছে এরকম নাও করতে পারে। যেমন সহজভাবে বলি যে পৃথিবীর চারপাশে ধরো, সরি, সূর্যের চারপাশে পৃথিবীর যে গতিটা, পৃথিবী কি এমন ভাবে ঘুরে যে একবার হচ্ছে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরলো আর একবার হচ্ছে উল্টা দিকে ঘোরা শুরু করলো? এমন তো আর হবে না, তাই না? এখন একজন মাতাল ব্যক্তি একমাত্র হচ্ছে এই জিনিসটাকে উল্টাভাবে দেখবে। তাছাড়া নরমাল মানুষের ক্ষেত্রে তো এটা চিন্তা করাও সম্ভব না যে পৃথিবী হচ্ছে বছরের অর্ধেক সময় হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আর বাকি অর্ধেক সময় হচ্ছে সূর্যের চারপাশে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে। এমন তো সম্ভব না। কিন্তু আমি বলছিলাম যে হচ্ছে যে পৃথিবীর চারপাশ, সরি, সূর্যের চারপাশে যে পৃথিবীর গতিটা, ঘূর্ণন গতিটা বা পৃথিবী যে ঘুরতেছে, এই গতিটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। কিন্তু এই জিনিসটা কি এদিক ওদিক ঘুরতেছে? মানে একবার এদিকে যাচ্ছে, আবার উল্টা দিকে ফেরত আসছে, এমন কিন্তু হচ্ছে না। তার মানে সকল ধরনের পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নাও হতে পারে। এই জন্য বলা হয় যে সকল সকল স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। কিন্তু পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। আচ্ছা, কেন? কিছুক্ষণ আগেই বললাম যে হচ্ছে সরল স্পন্দন গতি হচ্ছে পর্যায়কালের এক সময় একদিকে, মানে দুই পর্যায়কাল, পুরো একটা পর্যায়কাল, মানে এদিক ওদিক গেল। পর্যায়কাল বলতে কি বোঝা আগে সেটা আমি বলি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল হচ্ছে একটা পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছে, আবার ওই পয়েন্টে একই দিকে একইভাবে আসতে তার কতক্ষণ সময় লাগে। ধরো আমি পয়েন্টের কথা যদি বলি, ধরো এই পয়েন্টের কথাটাই বলি, এটা বলবো। আচ্ছা, ধরো আমি এই যে মাঝখানে পয়েন্টে বলি যে এই পয়েন্টটা সে অতিক্রম করবে। এখন ধরো এই যে এইভাবে সে আসলো, অতিক্রম করলো, একবার অতিক্রম করছে, এই যে অতিক্রম করছে। এখন আমি সময় গণনা শুরু করবো যে অতিক্রম করলো, কিছুক্ষণ গেল, একবার গেল, আবার পিছনে আসলো, এখনো কিন্তু একইভাবে অতিক্রম করে নাই, আবার উল্টা দিকে আসলো, এই যে এসে দেখো একইভাবে অতিক্রম করতেছে। তার মানে দেখো এই যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এইদিকে যাত্রা শুরু করে সামনে গেল, এদিক গেল, পরে উল্টা দিকে ওদিক গেল, ওদিক গিয়ে আবার এইদিকে ফেরত আসলো। এই যে যে সময়টুকু লাগছে এই পুরাটাকে বলা হয় একটা পর্যায়কাল। এবং দেখো এই পুরা পর্যায়কালে সে অর্ধেক সময় হচ্ছে এই সাইডে গেছে, যে এই সাইডে গেছে অর্ধেক, আর বাকি অর্ধেক সময় হচ্ছে উল্টা সাইডে গেছে। তো এই যে এই ধরনের গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। বা এই জিনিসটা অর্ধেক নাও বোঝা যেতে পারে। ধরো আমি হচ্ছে এই পয়েন্টটাকে যদি বলি যে এই পয়েন্টটাকে ধরো প্রথমে হচ্ছে এইভাবে আসলো, এখন আমি গণনা শুরু করবো, এখন শুরু করবো, মানে এখন দেখেছি টি থেকে টি হচ্ছে 0, এখন টি হচ্ছে 0।
আমার হচ্ছে হিসাব করতে হবে যে কখন বা কতক্ষণ পর সে হচ্ছে এই পয়েন্টটাকে একইভাবে অতিক্রম করে। সেটা হবে একটা পর্যায়কাল বা সেই সময়টা হবে একটা পর্যায়কাল। তাহলে আমি এখন গণনা শুরু করলাম 0, তাহলে গেল, ওদিক গেল, আবার এদিক ফেরত আসলো। এই যে দেখো, আবার একইভাবে ফেরত আসছে। এই এতটুকুতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে এক পর্যায়কাল বা একটা সম্পূর্ণ পর্যায়কাল। তার মানে একটা বস্তু হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টকে যেভাবে অতিক্রম করছে, যতক্ষণ পর আবার একই দিকে একইভাবে অতিক্রম করবে সেটা হচ্ছে তার একটা পর্যায়কাল। তো সরল স্পন্দন গতির ক্ষেত্রে এক পর্যায়কালে বা একটা পর্যায়কালে অর্ধেক সময় বস্তুটা হচ্ছে এদিকে যায় আর বাকি অর্ধেক সময় উল্টা দিকে যায়। কিন্তু এটা হচ্ছে সরল স্পন্দন গতি। আর পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কি হয়, যে একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করবে। তো তুমি উদাহরণ হিসেবে বলতে পারো যে এই তুলনার ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে যায়, ডান দিকে যায়, বাকি অর্ধেক সময় হচ্ছে উল্টা বাম দিকে যায়। এটা একটা সরল স্পন্দন গতি। আবার হচ্ছে সে একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করতেছে। একই দিকে একইভাবে অতিক্রম করছে। তার মানে এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কিন্তু যদি আমি সূর্যের চারপাশে পৃথিবীর গতি কল্পনা করি, সূর্যের চারপাশে পৃথিবী হচ্ছে সবসময় একটা নির্দিষ্ট দিকেই গতিশীল থাকে এবং একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করতে থাকে। কিন্তু কখনোই সেটা হচ্ছে একবার ডান দিকে গেল বা ঘড়ির কাঁটার দিকে গেল, আরেকবার ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলো, এমন ঘটে না। তাই বলা যায় যে সকল স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি একটা স্পন্দন গতি নয়। আশা করি বুঝতে পারছো জিনিসটা। এই জিনিসটা হচ্ছে খ নাম্বারে ব্যাখ্যা করতে মাঝে মধ্যে আসে বা ব্যাখ্যা করতে দেওয়া হয় মাঝে মধ্যে। আচ্ছা, সামনে যাই। এখন আসা হচ্ছে আমরা আরেকটা বেসিক টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আমরা হচ্ছে যখন চ্যাপ্টার 1 টা পড়ছিলাম বা চ্যাপ্টার 1 টা তোমরা যদি পড়ে থাকো, তাহলে দেখবা হচ্ছে যে ওইখানে ভৌত রাশিকে বা যত ধরনের রাশি আছে ২ টা অংশে ভাগ করা হয়েছে। একটা মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। ওইগুলো ছিল হচ্ছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে। মানে একটা রাশি কতগুলা রাশির উপর নির্ভরশীল, এর উপর ভিত্তি করে। এখন যদি রাশিগুলাকে আমি দিকের ভিত্তিতে ভাগ করি, দিকের উপর বিবেচনা করে যে ওই রাশিটা দিকের উপর নির্ভরশীল কি, তার উপর ভিত্তি করে রাশি হচ্ছে আবার ২ প্রকার। দিকের বিবেচনায় জনায় রাশি ২ প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। আচ্ছা। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে যেসব রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য বা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন। শুধু মান প্রয়োজন। শুধু মান প্রয়োজন। তা হলো স্কেলার রাশি। তা হলো স্কেলার। আর যদি ভেক্টরের কথা বলি, এখানে হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন। দোনোটাই প্রয়োজন। একটা ছাড়া আরেকটা প্রকাশ করা যায় না। উভয়ই প্রয়োজন। সেটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে শুধু মানের। আর হচ্ছে ভেক্টর রাশির জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন। যেমন যদি ভেক্টর রাশিগুলো উদাহরণ দিই, সামনে পাবো বেগ, ত্বরণ বা হচ্ছে আরো সামনে পাবো বল, ওজন, আরো কয়েকটা রাশি বলি, ধরো প্লবতা। এগুলো হচ্ছে আস্তে আস্তে সামনে চ্যাপ্টার গুলোতে পড়া হবে। প্লবতা ইত্যাদি। আবার স্কেলার রাশির উদাহরণ হচ্ছে যেমন আমরা স্কেলার রাশি সব থেকে বেশি পরিচিত আর কি স্কেলার রাশির সাথে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ইত্যাদি। এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। একটু হিজিবিজি লেগে গেছে। আচ্ছা, অসুবিধা না, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, লেখা কখনো ভালো ছিল না আমার। আচ্ছা, এটা গেল রাশির প্রকারভেদ। তো স্কেলার রাশি কি? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন।
আর ভেক্টর হচ্ছে মান এবং দিক উভয়ই প্রয়োজন। এই ২ টা রাশির ক্ষেত্রে মূল শব্দটা হচ্ছে প্রয়োজন। কিওয়ার্ডটা হচ্ছে প্রয়োজন। এখানে কিওয়ার্ড হচ্ছে প্রয়োজন। প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এটা স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে। তার মানে যদি স্কেলার রাশি যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে দেখবা যদি মান দিকেরও প্রয়োজন পড়ে তখন দৈর্ঘ্যটা আর স্কেলার রাশি থাকে না। সেটা ভেক্টর রাশি হয়ে যায়। তোমরা এটা ইন্টারমিডিয়েটে যেয়ে পাবা যে মাঝে মধ্যে দেখবা যে সকল স্কেলার রাশিগুলো ছিল প্রয়োজনের অনুসারে বা রাশিটাকে কোন নতুন যে রাশিগুলা পড়বা সেই রাশিগুলাকে প্রকাশ করার জন্য ওই স্কেলার রাশির দিকও প্রয়োজন পড়ে। তখন ওই স্কেলার রাশিটা ভেক্টর রাশিতে পরিণত হয়ে যায়। তার মানে মেইন ওয়ার্ডটা হচ্ছে প্রয়োজন। প্রয়োজনের সাপেক্ষে স্কেলার রাশি ভেক্টর রাশিও হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই ধরনের কিছু রাশিগুলো নিয়ে আলোচনা করব। ছোট, ছোট রাশি এবং এই যে জিনিসগুলা। আচ্ছা, তার আগে তাদের প্রকাশগুলো একটু বলি। স্কেলার রাশিকে হচ্ছে নরমালি আ মানে নরমাল অক্ষরগুলা বা হচ্ছে পাতলা হাতের যে অক্ষরগুলা বোল্ড না বা মোটা হাতের অক্ষর না। স্কেলার গুলাকে স্কেলারকে সহজ কথায় আমি বলি যে নরমালি লেখা হয়। নরমালি প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। যেমন ধরো A আর B ২ টা স্কেলার রাশি। তাহলে এটাকে আমি সহজভাবে A, B এভাবে লিখে দিতে পারি। বা সেটাকে আমি A, B এভাবেও লিখতে পারি। কিন্তু ভেক্টরকে প্রকাশ করার জন্য কয়েকটা নিয়ম আছে বা কয়েকটা রীতি আছে আরকি। ভেক্টরকে কয়েকভাবে প্রকাশ করা যায়। কয়েকভাবে প্রকাশ করা যায়। যেমন ১ম এ তুমি সেটাকে হচ্ছে বোল্ড করে লিখতে পারো বা মোটা বা গাঢ় অক্ষরে লিখতে পারো। এটাকে গাঢ় করি। এইভাবে A, B এভাবে লিখতে পারো। বা তুমি গাঢ় অক্ষর লিখতে পারো না। কলম নষ্ট হয়ে যাবে। তখন হচ্ছে ওই রাশিটার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিবা। এভাবে তীর চিহ্ন দিয়ে দিবা। ছোট হলে এভাবে তীর চিহ্ন দিবা। এভাবে তীর চিহ্ন দিতে পারবা। আচ্ছা। আবার ইটালিক অক্ষরেও লেখা হয়। ইটালিক অক্ষর। ইটালিক অক্ষরেও প্রকাশ করা হয়। আমি ইটালিক লিখতে পারি না। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো যে ইটালিক দেখতে কিরকম। এটা আশা করি সবাই জানো। আমি ইটালিক লিখতে পারি না। লিখতে গেলে কিভাবে যে বেঁকে যাবে নিজেও বলতে পারি না। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে রাশিটা আছে তীর চিহ্ন না দিয়ে একটা বার চিহ্ন দেওয়া হয়। এ বি বার। এ বার এভাবে বি বার, বার চিহ্ন দেওয়া হয়। তো ভেক্টরকে হচ্ছে অনেকভাবে প্রকাশ করা যায়। তবে হচ্ছে আমরা মেক্সিমাম ক্ষেত্রে দেখবো এটাকে হচ্ছে এই যে এভাবে প্রকাশ করা হয়। রাশির উপর একটা তীর চিহ্ন দেওয়া হয় এবং আমরা মেক্সিমাম ক্ষেত্রে এটাই ফলো করব। আর স্কেলার রাশিকে হচ্ছে যেকোনোভাবে প্রকাশ করতে পারো। এটার জন্য এত বাঁধা ধরা নিয়ম নাই। আচ্ছা। এখন আসো কয়েকটা স্কেলার আর ভেক্টর রাশির তুলনা দেখি। সরি, ল্যাপটপে চার্জটা চলে গেছিল তো এইজন্য আরকি ভিডিওটা মাঝখানে হচ্ছে পজ হয়ে গেছিল বা এন্ড হয়ে গেছিল আরকি। তো নতুন করে আবার স্টার্ট করতে হইছে। তো এখন হচ্ছে আমরা দূরত্ব ও সরণ এই ২ টা ভেক্টর রাশি নিয়ে একটু আলোচনা করব। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি সেটা দেখছি। এখন তাদের মধ্যে একটু তফাৎগুলো আমরা দেখব। দূরত্ব হচ্ছে সহজ কথায় যদি বলি অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। দৈর্ঘ্য। অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। যেমন একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে বা তুমি ধরো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো বি পয়েন্টে যাবা। এখন তুমি যে কোনো ভাবে যেতে পারো। ধরো এইভাবে আর এভাবে সাপের লেজের মতো গেলা। এমন হইতে পারে তুমি আরেকটু স্মুথলি যাওয়ার ট্রাই করলা। এভাবেও যেতে পারো। সেটাকে অন্য কালিতে দিই। তুমি এভাবেও যেতে পারো। এভাবে যেতে পারো। আবার তুমি ইচ্ছা করলে সেটা হচ্ছে সরলরৈখিকভাবে অতিক্রম করতে পারো। এইভাবেও অতিক্রম করতে পারো। আচ্ছা। এখন দেখো, তুমি হচ্ছে ৩ ভাবে যেতে পারো। এ বিন্দু থেকে বি বিন্দুতে ৩ ভাবে যেতে পারো। এবং দেখবা ৩ ভাবে যাওয়ার সময় তোমার হচ্ছে রাস্তার যে দৈর্ঘ্যটা বা পথের যে দৈর্ঘ্যটা ৩ রকম। এ থেকে ধরো হচ্ছে এই সাদা পথে যে গেছো বা হচ্ছে যে আড়াআড়ি পথে গেছো সেটার দৈর্ঘ্য সবথেকে বেশি। এই পথের দূরত্বটাও সবথেকে বেশি হবে। আবার এ থেকে বি পথে স্মুথলি যে রাস্তা দিয়ে চলে গেছো সেটা কিন্তু দূরত্বটা আগেরটা থেকে তুলনামূলক কম। মানে দৈর্ঘ্যটা কম তার মানে দূরত্বটাও কম। অতিক্রান্ত দূরত্ব কম। আর যে সরল রৈখিক পথ সেটার দূরত্ব মানে হচ্ছে রাস্তার যে দৈর্ঘ্যটা সবথেকে কম। তার মানে দূরত্বটাও কম। কিন্তু সরণ জিনিসটা হচ্ছে অন্যরকম। সরণ হলো অতিক্রান্ত পথের সরল রৈখিক দূরত্ব। অতিক্রান্ত পথের সরল রৈখিক সরল রৈখিক
দূরত্ব। মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, আর বি পয়েন্টে তুমি পৌঁছাইছো। আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের একদম সোজা একটা রেখা দ্বারা টানলে যে দূরত্বটা হবে বা ওই পথের যে দৈর্ঘ্যটা হবে সেটাই হচ্ছে সরণ। সরণটা কি? আদি, সহজ কথা বলি, আদি পয়েন্ট ও শেষ পয়েন্টের সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব। এবং এর দিক হলো আদি থেকে শেষ পয়েন্টের দিকে। অদি হয়ে গেছে। আদি পয়েন্ট থেকে আদি পয়েন্ট হতে শেষ পয়েন্টের দিকে। মানে যে পয়েন্ট থেকে তুমি যে পয়েন্টে গেছো, প্রথমে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছো, তাহলে হচ্ছে এ বি পথের সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে, তার দিকটা হচ্ছে এ বরাবর, এবং ওই সরণের দৈর্ঘ্য বা সরণ কতটুকু হয়েছে বা সরণের যে মানটা, সেই মানটা হবে যে এ থেকে বি পর্যন্ত যে সরল রেখাটা টানা হয়েছে তার দৈর্ঘ্যের সমান। থেকে শেষ পয়েন্টের দূরত্ব, আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের দিকে। কিন্তু দূরত্ব জিনিসটা হচ্ছে পথ নির্ভর। পথ নির্ভর মানে তুমি হচ্ছে ভিন্ন ভিন্ন পথে যাবা, তোমার দূরত্বের মানটা চেঞ্জ হতে থাকবে। কিন্তু সরণ জিনিসটা হচ্ছে ওই পথ নির্ভর না। সরণ সবসময় হবে। সরণ মানে জিনিসটাকে বা অতিক্রান্ত দূরত্বকে আমি সরণ তখনই বলব, যখন সেই জিনিসটা হচ্ছে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টে একদম সরল রেখা বরাবর যায়। বা দূরত্বটা যখন সরল রৈখিক হয় তখন সেটাকে আমরা সরণ বলব। এবং এই সরণের দিকটা হবে প্রথমে যে আদি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো আর সে যেই শেষ পয়েন্টে পৌঁছেছো ওই আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের দিকে। আচ্ছা, তাহলে দূরত্ব আর সরণের মধ্যে তফাৎটা কি? দূরত্ব হচ্ছে পথ নির্ভর। পথ ভিন্ন ভিন্ন হলে তার মানটাও ভিন্ন ভিন্ন হবে, দূরত্বটাও চেঞ্জ হবে। কিন্তু সরণটা হচ্ছে সবসময় সেটা সরল রৈখিক দূরত্ব হবে। আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, এবং তার দিক হবে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের দিকে। তার মানে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ দূরত্বকে প্রকাশ করার জন্য শুধু আমার দৈর্ঘ্যটা বা ওই দূরত্বের মানটা জানলে এনাফ। পথে কোন পথে গেছে সেই পথের উপর ভিত্তি করে তার মানটা চেঞ্জ হবে, কোন দিকে গেছে সেটা নির্ভর করতেছে না। দূরত্ব হচ্ছে সস্কার অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটা। আর দৈর্ঘ্য যেহেতু আমরা জানি একটা স্কেলার রাশি, দূরত্ব অবশ্যই একটা স্কেলার রাশি। কিন্তু সরণকে প্রকাশ করার জন্য আমার মান যেমন দরকার পড়ছে এবং মানটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব, ঠিক একইভাবে দিকটাও দরকার পড়ছে, যে দিকটা হচ্ছে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের দিকে। এই জন্য দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার। কিন্তু সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ হলো একটা ভেক্টর রাশি, ভেক্টর। কিন্তু দুটোটাই হচ্ছে দুটোটার একক, দুটোটার এককই কিন্তু দৈর্ঘ্যের একক। একক হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। যদিও রাশি ভিন্ন, কিন্তু দুটোটাই শেষ মুহূর্তে হচ্ছে একটা দূরত্ব বা দৈর্ঘ্যই নির্দেশ করতেছে। পথের দৈর্ঘ্য আর কি। দূরত্বের ক্ষেত্রে হচ্ছে পথ অনুসারে চেঞ্জ হবে, আর সরণের ক্ষেত্রে সরলরৈখিক দূরত্ব। তো শেষ মুহূর্তে হচ্ছে দূরত্ব আর সরণের একক হচ্ছে দৈর্ঘ্যের একক, মানে সেটা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, যা কিছুই হতে পারে। এখন যদি তাদের মাত্রা বলি, মাত্রা, উভয়ের মাত্রাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার সমান। মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, মানে সরণ এবং দূরত্ব উভয়ের মাত্রাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যেটা হচ্ছে এল, এল এর সমান। আশা করি ছোট জিনিসটা বুঝতে পারছো। পরে আসো আরো দুইটা রাশি নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে দ্রুতি ও বেগ। দ্রুতি হচ্ছে সময়ের সাথে বস্তু দূরত্বের পরিবর্তনের হার। দূরত্বের পরিবর্তনের বর্তনের হার। দূরত্বের পরিবর্তনের হার। তার মানে হচ্ছে দ্রুতি সমান হচ্ছে উপরে হচ্ছে দূরত্বের পরিবর্তন বা সহজ কথা দূরত্ব, আর নিচে হচ্ছে সময়। মানে একটা নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার দ্রুতি। অর্থাৎ ধরো যদি এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাব, এ থেকে বিতে যাব, সেটা হচ্ছে এই ধরো এই আড়াআড়ি পথে গেলে যে দূরত্ব অতিক্রম করছে। আবার এ থেকে আমি বিতে যাব, ধরো স্মুথলি গেলাম এ থেকে বিতে, তখন সে অন্য আরেকটা দূরত্ব অতিক্রম করছে, এবং দুই পথে হচ্ছে দ্রুতি আলাদা। এক্ষেত্রে দ্রুতি
আর এই ক্ষেত্রে দ্রুতি। দুটোটাই হচ্ছে আলাদা। আলা আচ্ছা, দুটোটাই হচ্ছে আলাদা। কেন আলাদা? সময় ঠিক আছে, যে একটা হচ্ছে পথ যেহেতু আলাদা, দূরত্ব অতিক্রম করতে আমার সময় ভিন্ন, ভিন্ন লাগছে। এবং পথ যেহেতু আলাদা, পথের দৈর্ঘ্যও আলাদা, সেই হিসেবে দূরত্বটাও আলাদা। এজন্য হচ্ছে আ দ্রু ২ পথের জন্য, মানে ২ টা ভিন্ন, ভিন্ন পথে গেছে, ২ পথের জন্য হচ্ছে দ্রুতি আলাদা। এবং যেহেতু হচ্ছে দ্রুতি ২ টা স্কেলার রাশি, দূরত্ব এবং সময় ২ টা স্কেলার রাশির অনুপাত। সময়ও একটা স্কেলার রাশি। কারণ সময়কে প্রকাশ করার জন্য শুধু মান দরকার। আমরা কখনো বলি না যে হচ্ছে এখন এই উত্তর দিকে হচ্ছে বাজতেছে ৯ঃ৩০। আমরা তো এটা কখনো বলি না। বলি কি? আচ্ছা। তো দ্রুতি হচ্ছে দূরত্ব বা সময় ২ টা স্কেলার রাশির অনুপাত। তাই দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার। আবার আমরা হচ্ছে দূরত্বের একক জানি মিটার, সময়ের একক জানি হচ্ছে সেকেন্ড। তাহলে এর এককটা কি আসে? এককটা আসে হচ্ছে মিটার পার সেকেন্ড, অথবা এটাকে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 1। যখন কোনো সংখ্যা হচ্ছে ভাগ আকারে থাকে, মিটার পার সেকেন্ড। আমরা উপরেরটা তো ঠিকই আছে, যেটা নিচে ভাগ আকারে আছে তার পাওয়ারটাকে যদি আমি উপরে নিয়ে আসি, তখন এই পাওয়ারটাকে আমরা মাইনাস আকারে লিখি। আচ্ছা, তো মিটার পার সেকেন্ডকে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে? এখন যদি বেগ নিয়ে আলোচনা করি, বেগ, দূরত্ব যেহেতু ছিল, সরি, দ্রুতি যেহেতু ছিল সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। তার মানে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। এখন দেখো, পূর্বের ক্ষেত্রে দ্রুতি ছিল দূরত্ব বা সময় দোনোটা স্কেলার রাশির অনুপাত। কিন্তু এই ক্ষেত্রে দেখো বেগ হচ্ছে সরণ বা সময়। সরণ কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে একটা ভেক্টর রাশি, যে কারণে বেগটা হবে একটা ভেক্টর রাশি। এবং আমি আগেই বলছিলাম, সরণ এবং দূরত্ব দোনোটার এককই হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, আর সময়ের একক তো সেকেন্ড। তো এটার ক্ষেত্রে একক হবে মিটার পার সেকেন্ড অর মিটার সেকেন্ড ইনভার্স 1। আর যেহেতু একটা ভেক্টর রাশি, অবশ্যই দিক দরকার। এখন দিকটা কে নির্দেশ করবে? দিক হচ্ছে সহজ কথা সরণের দিকে। যেই দিকে সরণ হয়েছে ব্যাগের দিকটাও সেই দিকে। দিক হচ্ছে সরণের দিকে। যেমন আমি এ পয়েন্ট নিলাম আর বি পয়েন্ট নিলাম, এ এবং বি। এখন ধরো তুমি হচ্ছে যতই আড়াআড়ি পথে যতই ঘুরে যাও, যখনই তোমাকে সরণের কথাটা বলবে, সেটা সবসময় হবে একটা সরলরৈখিক দূরত্ব। এ পয়েন্ট থেকে, মানে আদি আর শেষ পয়েন্ট থেকে সরলরৈখিক দূরত্ব। এই জিনিসটা, এটা হচ্ছে সরণ। এবং ব্যাগটা সবসময় হবে ওই সরণের সাপেক্ষে হিসাব। তার মানে সরণ বাই সময় হচ্ছে ব্যাগের মান। এবং যেহেতু হচ্ছে সরণ একটি ভেক্টর রাশি, ব্যাগটা হবে একটা ভেক্টর রাশি। ব্যাগের দিক হবে সরণের দিকে। তার মানে ব্যাগের মানটা হচ্ছে দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। এটা হচ্ছে মানটা, যেটা হচ্ছে এখান থেকে আমি পাবো, এই সূত্র থেকে মানটা পাবো। আর হচ্ছে দিকটা, যে দিকটা পাবো আমি সরণ থেকে, সরণের দিকে, সরণ যেই দিকে হচ্ছে সেই দিকে। কিন্তু দ্রুতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমার শুধু হচ্ছে মানটাই প্রয়োজন। মানে কোন পথে গেছে সেই পথের দৈর্ঘ্যটা, আর হচ্ছে ওই দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগছে সেই সময়টা আমার প্রয়োজন। দূরত্ব বা দ্রুতি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তো হচ্ছে দ্রুতি আর দেখতে পাইলাম। এখন যদি হচ্ছে কোনো বস্তু সরল রেখায় চলে, একটা জিনিস সবসময় মনে রাখবা, কোনো বস্তু যদি সরল রেখায় চলে, কোনো বস্তু যদি সরল রেখায় চলে, তবে ওই বস্তুর সরণের মান, সরণের মান, সরণ না কিন্তু সরণের মান, মানে মডুলাস আর কি। আচ্ছা, মডুলাস না দিলাম, সরণের মান এবং হচ্ছে দূরত্ব সবসময় সমান হয়। সরণের মান ও দূরত্ব সমান, এবং বেগের মান, বেগের মান ও যে দ্রুতিটা আছে সেই দ্রুতি সমান, মানে দ্রুতি মান সমান আর কি। মানে সহজ কথায়, কোনো বস্তু যদি সরল রেখায় এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়, ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলেও সরল রেখায়, তাহলে
তার যে সরণ হলো সেই সরণের মানটা এবং এই পথে যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা, যেটাকে আমরা দূরত্ব বলি, সেই দূরত্বটা পরস্পর সেম হবে। মানে আর কি এই জিনিসটা যে তোমার যাত্রা হচ্ছে এরকম, এটা বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে একটা লাইন টানলাম, সোজা লাইন টানলাম, এই যে এই বরাবর গেল, তুমি এইভাবেই গেলা। তাহলে এখানে যে দূরত্বটা পাবা, এখানে এই যে পথের যে মানটা, দৈর্ঘ্যটা, যেটাকে আমরা দূরত্ব বলি, আর এখান থেকে যে আমি একটা সরণ পাবো, তার যে সরণটা হয়েছে, এটাকে আমরা সরণ কেন বলতেছি, কারণ এটা সরল রৈখিক দূরত্ব। এই ক্ষেত্রে সরণের মান ও যে দূরত্বটা আমি অতিক্রম করছি সেই দূরত্বটা পরস্পর সমান। কেন আমি সরণের মান বলতেছি, কারণ হচ্ছে সরণের মান, শুধু মান আর কি, মান আমি স্পেসিফিক বলে দিছি, এখানে কোনো দিকের কথা নেই। সরণের মান হচ্ছে একটা স্কেলার রাশি, এবং যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, এই জন্য ধরে আমি সমান লিখতে পারছি। এবং এটা কখন সমান হবে, যখন অতিক্রান্ত পথটা সরল রৈখিক হয় এবং এই পথে যে আমি ব্যাগ পাইছি সেই ব্যাগের মানটা, মানে যেই ব্যাগে আমি গেছি সেই ব্যাগের মানটা এবং যে দ্রুতিটা আমি পাবো সেই দ্রুতিটাও সেম। আশা করি এই তফাৎটা বুঝতে পারছো। যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা। আচ্ছা, এগুলো ছিল ছোট ছোট রাশি কিছু। এখন তাদের মাত্রা নিয়ে একটু আলোচনা করি। বেগ ও দ্রুতির মাত্রা। বেগ ও দ্রুতির মাত্রা, তাদের একক ছিল হচ্ছে, দুজনেরই একক ছিল মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, বা মিটার পার সেকেন্ড অর মিটার পার সেকেন্ড। তাহলে তাদের মাত্রা কি হবে, মাত্রাকে যদি আমি পরিবর্তন করি, তাহলে মিটারের জন্য মাত্রা আসবে এল, আর সেকেন্ড ইনভার্স ওয়ান, সেকেন্ডের জন্য আসবে টি, আর টি এর পাওয়ার হচ্ছে -1, তাহলে এল টি ইনভার্স ওয়ান। আশা করি বুঝতে পারছো। পরে যাই। এখন আমরা হচ্ছে আর লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো এই ক্লাসের জন্য, সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। এই দুইটা রাশি নিয়ে আলোচনা করবো, ত্বরণ ও মন্দন। এখন ধরো এমন একটা ঘটনা ঘটলো যে একটা বস্তু আছে এখানে, আদিতে তার বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পর ধরো আমি হঠাৎ করে এই বস্তুটাকে হচ্ছে পিছন দিয়ে একটা বল প্রয়োগ করলাম বা হচ্ছে বাড়ি মারলাম, তাহলে এটা হচ্ছে সামনের দিকে গতিশীল হলো এবং কিছুক্ষণ পর তার বেগ হলো ধরো 3 মিটার পার সেকেন্ড। এখানে কি, ধরো এখান থেকে এই পর্যন্ত যাতে তার একটা নির্দিষ্ট সময় টি লাগলো, তাহলে দেখো এই টি সেকেন্ডে বেগ 0 হতে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে 3 মিটার পার সেকেন্ড হলো। তার মানে কি বেগের পরিবর্তন হলো না, তার মানে যেই জিনিসের কারণে বা এখানে যে বেগের পরিবর্তনটা হয়েছে 0 থেকে 3 মিটার পার সেকেন্ড হলো, বেগ কিন্তু সেম থাকে না, বেগ চেঞ্জ হয়েছে। তো যে জিনিসের কারণে বা যার কারণে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়টা টি সময় আর কি, নির্দিষ্ট সময় বেগের পরিবর্তন হলো, বেগের পরিবর্তন হলো, তাকে ত্বরণ বলে, তাকে ত্বরণ বলে, তাকে বলে হচ্ছে ত্বরণ। এখন যদি আমি সংজ্ঞাটাকে একটু সাজা লিখি, ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের পরিবর্তনের এখানে আমি একটু একটা ব্র্যাকেট দিয়ে রাখছি, কেন রাখছি এটা পরে বলতেছি। পরিবর্তনের হার। দেখো সময়ের সাথে কিসের পরিবর্তনের হার, ব্যাগের পরিবর্তনের হার। ব্যাগ একটা যেহেতু ভেক্টর রাশি, আর আমি যেহেতু সময়ের সাথে ভেক্টর রাশির পরিবর্তনের হার দেখতেছি, তার মানে ত্বরণও একটা ভেক্টর রাশি। ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এবং এই জিনিসটা হচ্ছে সময়ের সাথে হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার, ব্যাগের পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন বা সময় আর কি, ওই ব্যাগ পরিবর্তনে যে সময়টা লাগছে। এখন ব্যাগের একক, আমি যদি এককের কথা বলি, ব্যাগের একক কি, ব্যাগের একক ছিল হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ত্বরণের একক আসে হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু, মিটার সেকেন্ড ইনভার্স টু।
এবং যেহেতু হচ্ছে ধরুন একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তার দিক আছে এবং এর দিকটা হচ্ছে যে দিকে বেগের পরিবর্তন হয়েছে সেই বরাবর। যেদিকে বেগের পরিবর্তন হয়েছে, যে বরাবর বা যে দিকে বেগের পরিবর্তন হয়েছে, ত্বরণের দিক হচ্ছে সেই দিকে। আচ্ছা, এখন এই ত্বরণের প্রভাবটা ২ রকম হতে পারে। ধরো যদি একটা বস্তু হচ্ছে তার বেগটা শুরুর দিকে তার বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পর তার বেগটা বৃদ্ধি পেয়ে সামনের দিকে গেল, বেগটা বৃদ্ধি পেয়ে তার হলো হচ্ছে ৩ মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট টাইম অতিক্রম হলো এবং বেগ বৃদ্ধি পেল বৃদ্ধি পেল বৃদ্ধি পেল। তার মানে যদি সময়ের সাথে বেগের বৃদ্ধি পায়, অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধি পাইছে, বেগ বৃদ্ধির হার, সেটাকে আমরা নাম দিব হচ্ছে ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তার নাম দেব আমরা ত্বরণ। কিন্তু যদি ঘটনাটা উল্টা হয়, যে একটা বস্তু শুরুর দিকে ৫ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, আমি উল্টা দিকে বল প্রয়োগ করে বা হচ্ছে ধরো হাত দিয়ে ওই বস্তুটাকে থামাই দিলাম বা কোনো একটা বল প্রয়োগ করে বস্তুটাকে থামাই দিলাম 0 মিটার পার সেকেন্ড, বস্তু একদম স্থির হয়ে গেল। এখন দেখো নির্দিষ্ট সময় পর, তো টি টাইম গণনা করলাম যে ৫ মিটার থেকে 0 হলো। এর নির্দিষ্ট সময় পর ব্যাগটাকে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? ব্যাগটা কিন্তু হ্রাস পাইছে। তার মানে সময়ের সাথে যদি ব্যাগ হ্রাস পায়, অর্থাৎ সময়ের সাথে ব্যাগ হ্রাসের হার বা যদি সময়ের সাথে ব্যাগটা হ্রাস পায়, তখন সেখানে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ, যেটাকে অন্য নামে রাখা হয় হচ্ছে মন্দন। আর যদি ব্যাগ বৃদ্ধি পায় সেটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক ত্বরণ, যেটাকে আমরা সহজ কথায় বলি হচ্ছে ত্বরণ বা ত্বরণ নামেই আমরা চিনব। তার মানে দুটোটা একই জিনিস, তফাৎটা হচ্ছে ত্বরণ হচ্ছে ওয়ার্ডটা তখন যখন মানে ত্বরণ ওয়ার্ডটা আমরা তখন ইউজ করবো যখন হচ্ছে ব্যাগের পরিবর্তনটা বা ব্যাগটা যদি বৃদ্ধি পায়। আগে একটা মান ছিল সেখান থেকে মানটা বড় হয়ে গেছে বা বেড়ে গেছে। কিন্তু যদি সেই জিনিসটা উল্টা হয়, অর্থাৎ একটা বড় মান ছিল বড় ব্যাগে বা একটা বড় ব্যাগে গতিশীল ছিল, বেশি ব্যাগে গতিশীল ছিল, নির্দিষ্ট সময় পর ব্যাগটা কমে গেল, ব্যাগ হ্রাস পাইছে, তখন সেটার আমরা নাম দেবো হচ্ছে মন্দন। আচ্ছা, মন্দনকে হচ্ছে ত্বরণ বা মন্দনকে, আচ্ছা এই জিনিসটা তো বলা হয় নাই, ত্বরণ বা মন্দনের ইংলিশ ওয়ার্ড হচ্ছে অ্যাক্সিলারেশন। এক্সি সরি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন। হয়তো বানানটা ভুল হয়েছে, আমার বানান সবসময় ভুল হয়, একটু কষ্ট করে তোমরা ঠিক করে নিও আর কি। অ্যাক্সিলারেশন, হয়তো বা এখানে একটা ডাবল সি হওয়ার কথা, যত মনে আছে আর কি। অ্যাক্সিলারেশন, যেহেতু এটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণকে সবসময় হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। বাকিগুলো হয়তো বা বলা হয়েছে না, আচ্ছা বলে দিই, ভুলে গেছিলাম আর কি। বেগ, দ্রুতি ও বেগ, তাই তো? দ্রুতি এবং বেগ। বেগের ইংলিশ ওয়ার্ড হচ্ছে, আচ্ছা প্রথমে তো দ্রুতি যেহেতু আছে, দ্রুতের ইংলিশ ওয়ার্ড হচ্ছে এটাকে বলা হয় স্পিড। স্পিড, একে কোনো কিছু দ্বারা প্রকাশ করা না, বা যদি প্রকাশ করা হয় দুটোটাকে হচ্ছে একই জিনিস দ্বারা প্রকাশ করা আর কি। একে ভি দ্বারা প্রকাশ করে, স্মল ভি, ভি অথবা ইউ দ্বারা প্রকাশ করে। আবার ব্যাগের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি, একে একেও ভি দ্বারা প্রকাশ করা হয়। মানে বেগ আর দ্রুতিকে দুটোটা সেম জিনিস দ্বারা প্রকাশ করা হয়, ভি অথবা ইউ দ্বারা প্রকাশ করা হয়। কখন ইউ কখন ভি লিখবো এটা আমরা হচ্ছে পরের ক্লাসে আমরা জানবো আর কি, প্রকাশ করে। আচ্ছা, পরে হচ্ছে দূরত্ব আর সরণের কাছে যদি আসি, দূরত্বের ইংলিশ ওয়ার্ড হচ্ছে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স, দূরত্বের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডিস্টেন্স। দূরত্বকে মাঝে মধ্যে হচ্ছে ডি দ্বারাও প্রকাশ করা হয়, আবার মাঝে মধ্যে হচ্ছে এস দ্বারাও প্রকাশ করা হয়। একে ডি বা এস দ্বারা প্রকাশ করে, দ্বারা প্রকাশ করে। মানে ধরো যদি আমাকে বলে যে কোনো কিছু দূরত্ব যদি ৩ মিটার, তাহলে আমি সেটা লিখবো হচ্ছে এস ইকুয়ালস টু ৩ মিটার। এইটাই আর কি, নতুন কিছু না।
আবার সরণ। সরণের ইংলিশ ওয়ার্ড হচ্ছে, আমি এটাকে এই পাশে লিখি। এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। একেও ডি অর এস দ্বারা প্রকাশ করে। এস দ্বারা প্রকাশ করে। এই প্রকাশগুলো হচ্ছে জেনারেল প্রকাশ আরকি। তুমি নিজের ইচ্ছা মতো ধরতে পারো। কোনো অসুবিধা নেই, বাঁধা ধরা নিয়ম নাই। তবে এগুলোকে জেনারেলি এই সংখ্যা বা এই প্রতীকগুলো দ্বারাই প্রকাশ করা হয় আরকি। আচ্ছা, তো আমরা হচ্ছে ত্বরণটা দেখতেছিলাম। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এই যে আমি কিছুক্ষণ আগে ত্বরণের সংজ্ঞা দিতে গিয়ে পরিবর্তন কথাটা সামনে ব্র্যাকেট রাখছিলাম না? আমি মূলত হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য যে যদি নরমালি হচ্ছে ত্বরণ সংজ্ঞাটা আসে হচ্ছে বেগ বৃদ্ধির ক্ষেত্রে। যদি বেগ বৃদ্ধি পায় তখন সেটাকে ত্বরণ বলে। এইজন্য পরিবর্তনে বা এই পরিবর্তনের পরিবর্তে মাঝে মধ্যে এখানে হয়তোবা যদি গাইড পড়ো, গাইডে দেখবা হচ্ছে বৃদ্ধির হার লেখা আছে। কনফিউশনটা এড়ানোর জন্য আরকি। তবে দোনোটাই হচ্ছে ত্বরণের সঙ্গে আছে। মন্দনও এক ধরনের ত্বরণ, তবে মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ। নেগেটিভ কেন বলছি? যেই ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধি ঘটায় এটাকে পজিটিভ বলে, বৃদ্ধির জন্য পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়। আর যেটা হ্রাস ঘটায় সেটাকে হচ্ছে মাইনাস দ্বারা প্রকাশ করে বা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, বাকি কি রইলো? আচ্ছা, মাত্রাটা বলা হয়নি। মাত্রাটা আমি এখানে লিখি। মাত্রা। ত্বরণের মাত্রা হচ্ছে, এখানে যেহেতু দুটোটাই মৌলিক রাশি আছে এটাকে আর আমার ভাঙার প্রয়োজন নেই। এর মাত্রাটা হচ্ছে এম এর জন্য হচ্ছে মাত্রা আসবে এল, এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1 লেখার প্রয়োজন নাই। এস সেকেন্ড, তার মাত্রা হচ্ছে টি, এর পাওয়ার হচ্ছে -2। তো এল টি ইনভার্স। আশা করি বুঝতে পারছো। আজকে হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই রাখি। শুরুর দিকে আমার হয়তো কিছু ভুলগুলো হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে। আশা করি হচ্ছে পরবর্তীতে এই ভুলগুলো হবে না ইনশাল্লাহ। ট্রাই করবো হচ্ছে এই ভুলগুলো এড়ানোর জন্য। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা। আর যদি এরকম আরো ক্লাসের প্রয়োজন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি টপিকগুলো কোনোটা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ক্লাসটা আমি এন্ড করলাম।